মাদারীপুরের সিদ্দিকখোলায় কুমার নদে ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার। এখনো নিখোঁজ একজন, উদ্ধার হলো বাকি 40 জন। ধর্মঘটে অচল দেশের নৌবন্দরগুলো লঞ্চ না পেয়ে বিপাকে যাত্রীরা, ঢাকায় সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো দ্বিপক্ষীয় বৈঠক। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সরে গেছে বেশিরভাগ নদীপথের সিগন্যাল বাতি। এখনো ব্যবস্থা না নিলে ঈদ মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। কুড়িগ্রামের ফুলবাড়িতে 2 কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এলাকাবাসী। এবং অশুভ শক্তি নির্মূলে শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে গীতাযজ্ঞ পূজা, হাজারো কৃষ্ণ ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। মাদারীপুরে কুমার নদে ট্রলার ডুবিতে একজন মারা গেছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন, বাকি 40 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রলারটির অবস্থান শনাক্তের পর ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত 8টার দিকে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রলার। পথে সিদ্দিকখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রলারের ধাক্কায় 42 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা 7 জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় 40 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুটো ট্রলার সংঘর্ষে আপনার যাত্রীবাহী ট্রলারটা ডুবে গেছে। কোনো ট্রলারের বাতি না থাকার কারণে খুব সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। আমার মা বাবা দুজনই ছিল, বাবা বেঁচে গেছে কিন্তু মা এখনো নিখোঁজ। ট্রলারটা এখনো ডুবা আছে, তো সেই জায়গায় আমরা এই পর্যন্ত একজন মহিলা আমরা হাসপাতালে পাঠানোর সময় সে মারা যায়, তার বয়স প্রায় 65। এদিকে অবস্থান শনাক্ত করা হলেও দুর্ঘটনা কবলিত ট্রলারটির মধ্যে কোনো যাত্রী রয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ডুবুরি দল না থাকায় রাত 12টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। নৌকায় করে নদীর কিনারে বিভিন্ন এলাকায় তল্লাশি করি, অনেক গভীর নদী, যে কারণে এটা আগামীকাল সকালে আবার পুনরায় তল্লাশির কাজ আমরা শুরু করব। ট্রলারটিতে অন্তত 42 জন যাত্রী ছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া যাত্রীরা। এদিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে সরকার ও মালিক পক্ষের দ্বিপক্ষীয় বৈঠক। রাজধানীর শ্রমভবনে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বৈঠক শুরু হয়ে চলে দুপুর 1:30টা পর্যন্ত। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌযান মালিকদের সঙ্গে বৈঠকে শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালক আব্দুর রশিদ মোল্লা, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সচিব মোহাম্মদ আলী, কোস্টাল শিপিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মীর সাইদুর রহমান সহ নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নির্বিঘ্ন নৌযান চলাচল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. আশরাফুজ্জামান বলেন, দাবির বিষয়ে সিদ্ধান্তে আসতে সব পক্ষের সঙ্গে আরও বৈঠক করতে হবে। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবিতে 22 আগস্ট থেকে সারা দেশে নৌযান চলাচলে অনির্দিষ্ট ধর্মঘট ডাকে শ্রমিকরা। আমরা ওনাদের সঙ্গে আবারও বসতেছি, শ্রমিকদের সঙ্গেও বসবো, মালিকদের সঙ্গেও বসবো, এবং এই বিষয়টা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি, সেটি ঠিক এখনই বলে দিতে পারবো না যে আজকেই অমুক সময় বা কালকে অমুক সময়, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিরসন করার জন্য। নৌযান ধর্মঘটের জন্য মালিকদের খামখেয়ালিপনাকে দায়ী করলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। চলমান অচল অবস্থা নিরসনে তিনি শ্রমিকদের সাথে মালিকদের আলোচনায় বসার আহ্বান জানান। এছাড়া চলমান সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচার স্বাধীনতা হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এখানে আসলে মালিকদের এক ধরনের খামখেয়ালিপনাও কিন্তু এখানে কাজ করছে। দেশে তাদের আয় বৃদ্ধি হয়েছে, নতুন নতুন নৌযান তারা নির্মাণ করছে, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং ভালো হচ্ছে। সেই তুলনায় এই মজুরি কিন্তু খুব বেশি বৃদ্ধি করা হয়নি বলে আমার কাছে মনে হয়। শ্রমিক পক্ষ কোনো ধরনের ঘোষণা ছাড়া এই অচল অবস্থাটা করলেন, এইটা কিন্তু আমি মনে করি আসলে এটা নীতিগতভাবে ঠিক করেন। জনগণের স্বার্থে জনগণকে, যাত্রীদেরকে ভোগান্তিতে না ফেলে আপনারা শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করে এর সমাধান করবেন। অব্যাহত রয়েছে দেশের নৌ বন্দরগুলোর ধর্মঘট। তবে বরিশালের মতো প্রধান রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় কিছু রুটে চলাচল না করায় বিপাকে আছেন জেলা উপজেলা পর্যায়ের যাত্রীরা। বন্দরগুলোতেও পণ্য খালাস ও পরিবহন বন্ধ থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যায়নি স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের কোনো নৌযান। এ সময় লঞ্চ না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। এদিকে ধর্মঘটের পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ঢাকা বরিশাল রুটে নৌ চলাচল। মাদ্রাসা বন্ধ ছুটি নিয়ে আসছি, আসা দেখি লঞ্চে ধর্মঘট চলতে আছে। এই দাবি দেওয়া মানা হলেই তাৎক্ষণিকভাবে আমরা আমাদের এই কর্মবিরতি প্রত্যাহার করব। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী 16টি ঘাটে বন্ধ রয়েছে সকল পণ্য বোঝাই খালাস ও পরিবহন। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বন্দর জেটিতে খালাসের অপেক্ষায় রয়েছে শতাধিক লাইটারেজ জাহাজ। এতে লোকসান গুনতে হচ্ছে মালিকদের। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। কাজটা বন্ধ করা সব মানুষ বেকার গেছে, কত মানুষ এনে দাঁড়ানো, কাজ করতে পারছে না। 3 দিন ধরে কাজ নেই, অত ঘরে তো দিন মাও আছে, ভাই বোন আছে, সংসার ঠিকমতো চলতেছে না। ভোলাতেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে নৌ শ্রমিকরা। বন্ধ রয়েছে খাদ্য সামগ্রী সহ সকল পণ্য আনা নেয়া। এতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে অনেকেই স্পিডবোট ও ট্রলারে করে পার হচ্ছেন উত্তাল মেঘনা। এরকম ধর্মঘট থাকে তাহলে তো আমরা ঠিকমতো জরুরি কাজের জন্য ঢাকা যেতে পারবো না। যেই বেতন দেয় তাতে আমাদের সংসারাদি পেট চলে না, তার বিকল্প আমাদের প্রচার না থাকাতে আমরা এই ধর্মঘটে যাইতে বাধ্য হয়েছে। এছাড়া শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দর। বন্ধ রয়েছে বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি বিদেশি জাহাজের পণ্য বোঝাই খালাস ও পরিবহন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কদিন পরেই ঈদ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর একটি বড় অংশই ঈদের আগে ঢাকা ছাড়বেন নদীপথে। তবে দেশের বেশিরভাগ নদীতে এই মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নৌপথে যাতায়াতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। লঞ্চ কর্তৃপক্ষের অভিযোগ, বেশিরভাগ বড় নদীতেই পানি বাড়ার সঙ্গে সঙ্গে সরে গেছে বয়া বাতিগুলো। দ্রুত এগুলো যথাস্থানে সরিয়ে না আনলে নৌপথে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা লঞ্চ চালকদের। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। চলছে শেষ মুহূর্তের ঝালাইয়ের কাজ। দ্রুত কাজ শেষ করতে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন শ্রমিকরা, কারণ ঈদের আগেই যে লঞ্চগুলো ভাসাতে হবে নদীর জলে। বুড়িগঙ্গা তীরের ডকগুলোর চিত্র এখন এমনই। ঈদে অর্ধকোটি যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে নতুন লঞ্চের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি চলছে লঞ্চ মেরামত। ওয়েলিংও চলতেছে, রঙের কাজও চলতেছে। দ্রুত কাজগুলি করতে পারলে জাহাজটা তাড়াতাড়ি ঈদের আগে টিপ মারতে পারবো। ঘাটে লঞ্চ প্লেস করার সময় একটা লেগে কোথাও লেগে সামান্য ক্ষতি হয়, আমরা রিপেয়ারিং করে, আর সবাই চাই যে সময়টা নতুন কিছু দেখার জন্য। তবে অন্যান্যবারের চেয়ে এবছর নদীতে পানির উচ্চতা বেশি হওয়ায় লঞ্চ মালিকরা চিন্তিত। স্রোতের কারণে ভেসে বা সরে যাওয়া পদ্মা মেঘনার চলাচল সহায়ক সিগন্যাল বাতিগুলো দ্রুত নির্ধারিত জায়গায় সরিয়ে না আনলে ঈদে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। নদীতে যেখানে আমাদের পানি বেশি থাকে, মানে যে খাড়ি দিয়ে আমরা চলি সহজ কথায়, সেটা দেখা যায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে সিগন্যাল বাতি না থাকার কারণে। মার্কা বয়া না হলে কোথায় চর কোথায় কি এগুলা বোঝা মুশকিল। তো আমরা সরকারকে জানাইছি যে কোথাও চরে আটকে গেলে আমরা কিন্তু যাই না। বিশ্লেষকরা বলছেন ঈদে যাত্রী চাপ বাড়ার আগেই নৌ পরিবহন কর্তৃপক্ষের উচিত এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া। আর বিএডব্লিউটিএ বলছে শিগগিরই আধুনিক প্রযুক্তির সরঞ্জাম বসানো হবে ঝুঁকিপূর্ণ সব নৌপথের চ্যানেলে। অতিরিক্ত পানির কারণে
বিভিন্ন নৌপথে বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এখানে ব্যাপক প্রাণহানির আমরা একটা আশঙ্কা প্রকাশ করছি। সেই কারণে আমরা মনে করব বিআইডব্লিউটি এর নজরদারিটা বাড়ানো দরকার। মাস্টার ড্রাইভারদের আমরা পরীক্ষা করছি এবং ইঞ্জিন রুম আমরা চেক আপ করছি, যাতে করে নিরাপত্তাজনিত যে সমস্ত সরঞ্জাম যেমন বয়া, ফায়ার এক্সটিংগুইশার, রাডার, ইকো সাউন্ডার ব্যবহার করছে কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। প্রায় মরতে বসা বুড়িগঙ্গার এই উত্তাল রূপ দেখে সহজে অনুমান করা যায় দেশের বড় বড় নদী পদ্মা মেঘনায় এই মুহূর্তে কি পরিমাণ পানি বইছে। তাই এবারের ঈদে নৌপথে ঘরমুখ যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধের পাশাপাশি ফিটনেসের দিকে সবচেয়ে কঠোর দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ। প্রবাসী সময় আরো থাকছে। টেস্টে দ্বিস্তর নীতি বাস্তবায়ন হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের ক্রিকেটে, মন্তব্য অধিনায়ক মুশফিকুর রহিমের। নীতি নির্ধারকদের জবাব দিতে চান পারফরম্যান্সে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সামরিক সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে দুই দেশই। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি উপপ্রতিরক্ষা মন্ত্রী সৌজন্য সাক্ষাতে সামরিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পায়। সকাল 11টায় গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী ও সৌদি উপপ্রতিরক্ষা মন্ত্রী দুজনেই একমত পোষণ করেছেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সহ গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুলশানের শোলাকিয়া হামলা সহ বেশ কয়েকটি হামলার পর জঙ্গিদের ধরতে দফায় দফায় চলছে অভিযান। নানা পদ্ধতিতে নানা কায়দায় গোয়েন্দা নজরদারি থাকলেও আজও জানা যায়নি জঙ্গি হামলাগুলোর নেপথ্য কারিগরদের নাম। পুলিশ মহাপরিদর্শক KKM শহীদুল হক সময় সংবাদকে জানালেন, কাট আউট পদ্ধতিতে কাজ করে বলেই জঙ্গিদের শেকড় থাকে অনেক গভীরে। এদিকে ধর্মাস্ত্র এই রাজনীতিকে দায়ী করার পাশাপাশি পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনাটি ঘটে 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হামলাকারীরা সবাই নিহত হলেও নেপথ্য কারিগরদের নাম জানা যায়নি আজও। একই অবস্থা 7 জুলাই শোলাকিয়া হামলার ক্ষেত্রেও। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় একজন, আর শফিউল নামে একজনকে হাতে নাতে আটক করা গেলেও পরে সে মারা যায় বন্দুকযুদ্ধে। এছাড়া কল্যাণপুরে পুলিশের অভিযানে মারা যায় 9 জঙ্গি। আহত অবস্থায় একজন ধরা পড়লেও এদের পেছনে কারা ছিল, কারা ইন্ধন দিয়েছে তা রয়েছে এখনো অজানা। যারা অ্যারেস্ট হয়েছে তারা তো অপারেশনাল ফোর্স আর কি, তাদেরকে দিয়ে অপারেশন করে, কিন্তু এর নেপথ্যে যারা থাকে তারা কিন্তু ধরার শহরের বাইরে থাকে। বড় ভাইটা কে এটা তো এখন পর্যন্ত ক্লিয়ার তাদের কাছ থেকে সে তথ্য নাই, যার কারণে আমরা কিন্তু এখনো যে একেবারে গোড়ায় যে মাস্টার মাইন্ড যেগুলি সেগুলি আমাদের আর সময় লাগবে, তদন্ত চলতেছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বই এখন জঙ্গিবাদের ঝুঁকিতে রয়েছে। নেপথ্য কারিগরদের খুঁজে বের করা না গেলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না বলেও মত তার। গোড়া বের করতে পারছে না কেন? এটা আইদার তাদের দক্ষতার অভাব অথবা তাদের অন্য কোনো সমস্যা আছে যেটি আমরা জানি না। এর গোড়া নিহিত হলো বাংলাদেশের রাজনীতির ভিতর। স্পষ্টভাবে এটি একেবারে প্রমাণিত সত্য। বাংলাদেশে যে ধর্মশ্রয়ী রাজনীতি আছে, বাংলাদেশে জামাত যুদ্ধবিরোধী যে রাজনীতি আছে, সেই রাজনীতির মধ্যে এটার গোড়া নিহিত। জঙ্গিবাদ মোকাবেলায় দেশে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে সেটিকে স্বাগত জানিয়ে দুজনেই বলছেন, বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনার কারণেই জঙ্গিরা একসময় কোণঠাসা হয়ে পড়বে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের টাইগার পাস এলাকার এক বাসা থেকে 2 সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে রেলওয়ে বস্তির একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছোট ভাইয়ের লাশের ওপর বড় ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের শরীরের কোথাও আঘাতের চিহ্ন না পেলেও তাদের মুখে ফেনা দেখা যায়। এ সময় তাদের বাসা থেকে সামান্য পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিকভাবে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। 2 সহোদরের বাসা চট্টগ্রামের ইপিজেড এলাকায়। তারা মূলত রেলওয়ের জায়গা দখল করে বাসা ভাড়া দিয়েছিল।
আর সেই বাসা ভাড়া তুলতেই বৃহস্পতিবার সকালে তারা টাইগার পাস এলাকায় এসেছিল বলে জানিয়েছে পুলিশ। ঝামেলা কি আমি নিজেও জানি না ভাই, আমি সারাদিন গার্মেন্টস করে এখন বাসায় আসছি, আইসা এখানে দেখছি যে মারা গেছে। এদিকে যারা আছে সব হলো তাদের রুম, আমরা জানি তারা কোনো কাজকর্ম করে না। আপাতত যা দেখতেছি আর কি, তাতে মনে হচ্ছে যে এটা পয়জনিং এর ঘটনা। ঠিক আছে, পয়জন জনিত বিষক্রিয়ায় মারা গেছে, বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন আমরা দেখতে পাইনি। কি কারণে মৃত্যু হয়েছে এই সম্পর্কে আমরা এখন কিন্তু কিছু বলতে পারবো না। এটা পোস্টমর্টম রিপোর্টের পর ডাক্তারের মতামত পাওয়ার পরে বলা যাবে, কিন্তু এদের শরীরের কন্ডিশন স্বাভাবিক। প্রবাসের সময় আরো থাকছে। ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 250, আহত 3.5 শতাধিক, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে চলছে উদ্ধার অভিযান। রামপাল ইস্যুতে বাম দলগুলোর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানেই দেশের স্বার্থ জড়িত সেখানেই সমর্থন দেবে বিএনপি। এ ব্যাপারে সরকারের হাবভাব বুঝেই তার দল আন্দোলনের মাঠে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। আমাদের সুন্দরবন, যেটা আমাদের বেঁচে থাকার জন্য, শুধু পরিবেশ নয়, বেঁচে থাকার জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় এই বন, যেটাকে রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রামপালে থেকে এই বিদ্যুৎ কেন্দ্রকে সরিয়ে নিয়ে যাওয়ার তার দাবি জানিয়েছে। আমরা তো তাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছি এবং আমরা সমর্থনও করছি। আমরা মাঠে নেমে বিরোধিতা করবো কিনা সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে, কারণ আমরা একটা দাবি জানিয়েছি। আমরা অপেক্ষা করবো যে সরকার সেই দাবির প্রতি কিভাবে রেসপন্ড করছে। দেশে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা ও বারবার হত্যার ষড়যন্ত্র চালানো হচ্ছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ ছাত্রলীগের এক স্মরণ সভায় কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ৭১-এর পরাজিতরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর বারবার হামলা চালাচ্ছে, জঙ্গি রূপে আবির্ভূত হয়ে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যে যাত্রা এগিয়ে চলছে অর্থনৈতিক মুক্তি সংগ্রামের, কোন ভয়, কোন ভীতি, কোন ষড়যন্ত্র দাবিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। বঙ্গবন্ধুর হত্যা ব্যক্তি মুজিবের হত্যা ছিল না, শেখ হাসিনার হত্যা ষড়যন্ত্র। ব্যক্তি শেখ হাসিনাকে হত্যা করে নয়, এই হত্যা হচ্ছে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষাকে হত্যা। এই হত্যাকাণ্ড হয় এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি প্রতিফলন। তাই আজকে আমাদের বুঝতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেখানেই সফলতা অর্জন করতে যাচ্ছি। ২১শে আগস্ট হত্যা মামলার বিচারকে বিলম্বিত করার চেষ্টা করে আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি জামায়াত সরকারের সময় এই হত্যাকাণ্ড হওয়ায় তারা এর বিচারকে বাধাগ্রস্ত করেছিল। মন্ত্রী বলেন, এই মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে, খুব শিগগিরই এর রায় হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। এই ঘটনার পর আপনারা লক্ষ্য করেছেন, তদানীন্তন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আলামত সব নষ্ট করে দিয়েছে। এই হামলাকারীরা যাতে পালিয়ে যেতে পারে তার জন্য টিয়ার গ্যাস ছুড়েছে, লাঠিচার্জ করেছে, হেন কাজ নাই তারা করে নাই, আলামত নাই, নষ্ট। তারা বরং সরকারের পুলিশ বাহিনী, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রোটেকশন দিয়েছে হামলাকারীদের, একেবারে আইএসআই প্রেসক্রিপশন অনুযায়ী। এবং এই ঘটনার এই মর্মান্তিক ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। আজকে বিচারটা হচ্ছে, দেখেন বিচারটাকে বিলম্বিত করার চেষ্টা। যতই ডিলেটারি ট্যাকটিস করেন না কেন, ইনশাল্লাহ বেশি দিন নাই, এই মামলার রায় আমরা পাবই, এতে কোনো সন্দেহ নাই। রাজধানীবাসীকে যানজটের দুর্ভোগ থেকে রেহাই দিতে শুধু মেট্রো রেল হবে না, এজন্য ফুটপাত দখলমুক্ত অবৈধ যানবাহনও তুলে নিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেই সাথে রাজধানীর বিভিন্ন রুটে সরকার আরও 5টি মেট্রো রেলের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। অনুমোদন আছে 50,000 রিক্সা চলে, 15 থেকে 20 লাখ রিক্সা রেজিস্ট্রেশন বিহীন ইলিগাল অটোরিক্সা চলে কয়েক লক্ষ। এগুলোকে এভাবে চলতে দিয়ে আর ফুটপাথগুলো পথচারীদের কাছে ফিরিয়ে না দিয়ে যত মেট্রো রেলই করি, বিআরটি করি, ফ্লাইওভার করি, সমাধান করা যাবে। আরো কিন্তু 5টা মেট্রো রেলের পরিকল্পনা আছে আমাদের রিভাইজ এসটিপিতে। কুড়িগ্রামের ফুলবাড়িতে 2 কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এলাকাবাসী জানায় 20 আগস্ট অনন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর এক ছাত্রীকে অশালীন কথা বলার অভিযোগে ছাত্রীর স্বজনরা হেলাল উদ্দিন ও আমিনুল ইসলাম নামে 2 কিশোরকে ধরে নিয়ে যায়। পরে তাদেরকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। তবে নির্যাতনের শিকার কিশোরদের স্বজনরা জানায় জমি দেখতে গেলে সেখান থেকে তাদের ধরে নিয়ে নির্যাতন চালায় কাদের ও তার লোকজন। এই ঘটনায় নির্যাতিতর বাবা বাদী হয়ে 4 জনকে আসামি করে ফুলবাড়ি থানায় একটি মামলা করেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। পটুয়াখালীতে দাদনের টাকা পরিশোধ করতে না পারায় 2 জেলেকে রশিতে বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ করেন গত মঙ্গলবার কুয়াকাটায় মৎস্য আড়তদার কুদ্দুস মৃধার সঙ্গে একই এলাকার জেলে তালেবের সঙ্গে পাওনা 8,000 টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কুদ্দুস মৃধার লোকজন তালেব ও তার ভাই হেলালকে ধরে নিয়ে রশিতে বেঁধে নির্যাতন চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় 5 জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমার ছোট বাড়ি ধরে তাই হেললিকে আমার পাইছে আমার মারতে। আমার ভাই ছেলে বা দেখা গেছে আমার ছেলে 2-4টা চয়েছে তো দিতে পারে, এটা অবিশ্বাসের কিছু না। এটা দেখছি তাদেরকে মারধরের ঘটনায় অদ্য ইংরেজি 24/8 তারিখ মহিপুর থানায় অভিযোগ দায়ের প্রেক্ষিতে মহিপুর থানায় মামলা নম্বর 10 তারিখ 24/16 রুজু হয়েছে। শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে প্রায় 5,500 বছর আগে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে এই ধরায় এসেছিলেন মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। দিনটিকে উদযাপন করতে নানা রকম ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আচার পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট। সকালে সূর্য যখন মাত্রই তার কিরণ ছড়াতে শুরু করেছে, ঠিক সেই লগ্ন থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ভক্তবৃন্দের নাম কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় শ্রীকৃষ্ণ বন্দনা। কেননা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ যে এই দিনেই ধরায় এসেছিলেন অন্যায়কে বিদায় করে ন্যায় প্রতিষ্ঠায়। হিন্দু পুরাণ মতে প্রায় 5,500 বছর আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে মানব রূপে আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণের। দুষ্টের দমন আর শিষ্টের পালনে তিনি ব্রতী হয়েছিলেন সত্য ও সুন্দরের সমাজ প্রতিষ্ঠায়। তিনি বলেছেন, যখনই ধর্মের গ্লানি হবে পৃথিবীতে, অধর্মের অভ্যুত্থান হবে, আমি সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য ধর্মকে সংস্থাপন করে পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করি। এই জন্যই আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে বিশ্ব শান্তি গীতা যজ্ঞের আয়োজন করেছি। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ঢাকেশ্বরী মন্দিরের গীতা যজ্ঞে সামিল হন হাজারো ভক্তকুল। শান্তি আর মঙ্গলের প্রার্থনায় নিমগ্ন যেন সবাই। ওনার যে দিক নির্দেশনা সেগুলিকে আমরা বোঝার চেষ্টা করি, ধারণ করার চেষ্টা করি। ঠাকুরের জন্মদিন উপলক্ষে সবাই ভুলে যায় খাওয়া দাওয়া, এই জন্য আমরা আজকে উপবাস রাখি সবাই। অশুভ শক্তি চলে গিয়ে শুভ শক্তি আমাদের মধ্যে আসুক। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি যেন সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারে। জন্মাষ্টমী তিথিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিকেলে শোভাযাত্রা বের হয়। শহরের পথে পথে মুখর ছিল শ্রীকৃষ্ণের জয়গান। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর।
ভারতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন হয়েছে শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথিতে বৃহস্পতিবার দেশ জুড়ে মন্দিরে মন্দিরে আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ভগবান কৃষ্ণের আরাধনায় বিভিন্ন সাজে সেজে ভক্তরা মন্দিরে পূজা অর্চনা করেন। শ্রীকৃষ্ণের গুণ কীর্তনের পাশাপাশি নেচে গেয়ে উপহার বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তারা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশের মথুরা ছাড়াও দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হরিয়ানা, কেরালা সহ সব বড় শহরের মন্দিরগুলোতে বিশেষ আয়োজন করা হয়। হাজারো কৃষ্ণ ভক্তের অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও এতে যোগ দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতালিতে গেল বুধবারের 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 250 জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর দেশটির মধ্যাঞ্চলে অনুকম্পন অব্যাহত থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সেনাবাহিনী সহ কাজ করছে প্রায় 5,000 উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবী। কিছু কিছু এলাকায় ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রিয়া, লাজিয়া আর লা মের্সের মতো ছোট ছোট পাহাড়ি শহরগুলো। এদিকে আহতদের চিকিৎসা ও উদ্ধার তৎপরতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবার নির্দেশ দিয়ে $26.5 কোটি জরুরি তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। এদিকে ভূমিকম্পের পর উদ্ধার অভিযান ও হতাহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংগঠন। এতে যোগ দিয়েছেন ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। এ ব্যাপারে আমাদের জানিয়েছেন রোমে থাকা প্রবাসী মনিরুজ্জামান। যে ভূমিকম্প হয়েছে এখানে প্রায় 300 কাছাকাছি চলে আসছে, আহত হয়েছে 400 কাছাকাছি, আর অনেক রয়েছে এমন ধারণা করছে উদ্ধার অভিযান কর্মীরা। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে, কিন্তু সময় যতই গণিয়ে আসছে বাঁচানোর সম্ভাবনা খুবই কম হয়ে যাচ্ছে। তো এখানে বাংলাদেশি সহ বিভিন্ন সংস্থা বা যারা এখানে সহযোগিতার জন্য আসছেন তারাও ওখানে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন পর্যায় থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে। রাজনৈতিক যে দুইটা আমাদের এখানে সংগঠন আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, তারাও নিজের উদ্যোগে এখানে সহযোগিতার হাত বাড়িয়েছে। ছোট ছোট আঞ্চলিক সমিতিগুলি তারাও চলে আসছে, যে যেখান থেকে পারছে তার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি বাস্তবায়ন হলে বাংলাদেশি ক্রিকেটের জন্য সুখকর হবে না, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে সময় সংবাদকে তিনি জানিয়েছেন টেস্টে ব্যাট বলের আলোকিত পারফরম্যান্সে এর জবাব দিতে চান আইসিসিকে। দর্শক, অধিনায়ক মুশফিকুরের বিশেষ সাক্ষাৎকারের 2 পর্বের প্রথম পর্বের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। ক্রিকেট বিশ্বের খলনায়ক এন শ্রীনিবাসন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি থেকে অপসারণ হলেও তার কুবুদ্ধির চর্চা এখনো আছে, কারণ র্যাঙ্কিং এর ভিত্তিতে প্রথম ও দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি আইসিসির আলোচনার টেবিলে বেশ এগিয়েছে, আর কয়েক দফা বৈঠকের পর তা বাস্তবায়নের অপেক্ষায়। 2019 সাল নাগাদ কার্যকর হবার কথা রয়েছে। শেষ পর্যন্ত দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট, বলছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। যদি বড় র্যাঙ্ক টিমের সাথে না খেলেন, অন্য ছোট টিমের সাথে খেলে শেখার একটু খুব অল্প থাকে, তো সেই থেকে বলবো যে এটা আলটিমেটলি যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা আমাদের জন্য একটু খারাপই হবে। তবে হৃদয় উজাড় করে পারফরমেন্সেই তার জবাব দিতে চান মুশফিকুর রহিম। আমরা যদি বেশি বেশি টেস্ট খেলতাম তাহলে আমাদের পারফরমেন্স গ্রাফটা হয়তো অনেক উপরে উঠতো, যেটা কিনা হয়তো বা এই দ্বিস্তর নীতিটাকে ডিফেন্ড করতে পারতো। যে এই কয়টাই আমরা অপরচুনিটি পাই যেন আমরা এমন একটা মার্ক সেট করতে পারি, সো দ্যাট যেন অ্যাটলিস্ট আইসিসি বুঝতে পারে যে না, বাংলাদেশ টিম হুইচ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। 2005 সালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে স্বপ্নিল অভিষেক মুশফিকের। গেল প্রায় 12 বছরে তিনি খেলেছেন মাত্র 48টি টেস্ট, অথচ 2009 সালে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলে ফেলেছেন 62টি টেস্ট। মাঝে মাঝে খুবই কষ্ট লাগে যে টিভিতে দেখি যে
অ্যাঞ্জেলো ম্যাথিউস ওরা 150 করছে বা 100 রান করছে, অনেক মানে এত ফ্রিকুয়েন্টলি ওরা টেস্ট ম্যাচ খেলে, তো ওদের অপরচুনিটিটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, এই দিক থেকে একটু আনলাকি আমরা। সবকিছু ঠিক থাকলে প্রায় 1 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা সংখ্যাকে উড়িয়ে দিয়ে আর একদিন পরেই শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স। সি গ্রুপের বিদেশি দলগুলোও এখন অবস্থান করছে বাংলাদেশে। তবে বৃহস্পতিবার নির্ধারিত অনুশীলন সেশনে স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশ নিয়েছে কিরগিজস্তান ও ইরান। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির টালবাহানার সময়ই সবকিছুর উপযুক্ত এক জবাব দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অন্যতম স্বাগতিক দেশ বাংলাদেশ। গ্রুপ সি এর 15টি খেলাই হবে এখানে। সে উপলক্ষে বিদেশি 5টি দল এখন ঢাকায়: ইরান, কিরগিজস্তান, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। ঢাকায় এসেই সফরকারীরা পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন তারা। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি বোধ করছি না। এখানে আমরা খেলায় মনোযোগ দিতে চাই। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকেও তেমনই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন আনুষ্ঠানিক অনুশীলন পর্ব সেরেছে ইরান ও কিরগিজস্তান দল। অনূর্ধ্ব-14 আঞ্চলিক নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুবাদে বাংলার মেয়েদের সঙ্গে পুরনো চেনা জানা আছে দু দলের গোটা কয়েক ফুটবলারের। এদিন ইরান দল গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও এ আসন নিয়ে নিজেদের রোমাঞ্চকর অনুভূতির কথা জানিয়েছে কিরগিজরা। এখানে বাতাসের আর্দ্রতা কম, আমাদের দেশের চেয়ে ভিন্ন আবহাওয়া, তারপরও মানিয়ে নিতে পারবো আশা করি। বয়স ভিত্তিক খেলায় এর আগে বাংলাদেশ দলের বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে চেনা জানা হয়েছে। সে আসরে এই দলটিই সেরা ছিল। তবে আমাদের তাহমিনা শাহনুজারাও ভালো ছন্দে আছে। দারুণ কিছুই হবে মনে হয়। এদিকে 3 জন ম্যাচ কমিশনার, 2 জন রেফারি, ইনস্ট্রাক্টর সহ মোট 18 জন এএফসি ম্যাচ পরিচালনা প্রতিনিধিও ইতোমধ্যে পৌঁছেছেন ঢাকায়। অতিথিদের অবস্থানকালে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পারফরমেন্সকে ছাপিয়ে বড় হয়ে ওঠা নিরাপত্তা প্রশ্নকে এ আসরের সফল আয়োজনের মধ্য দিয়ে ধুয়ে মুছে দেবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ, তারপরই ইউরো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজ দেশ পর্তুগালের প্রথম শিরোপা অর্জন। এমন সব জয়ের পেছনের নায়ক এবার অর্জন করলেন উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত গ্রুপ তালিকা ঘোষণার পর উয়েফা বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হয়। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মাদারীপুরের সিদ্দিক খোলায় কুমার নদে ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ একজন, উদ্ধার হলো বাকি 40 জন। ধর্মঘটে অচল দেশের নৌবন্দরগুলো লঞ্চ না পেয়ে বিপাকে যাত্রীরা। ঢাকায় সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো দ্বিপক্ষীয় বৈঠক। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সরে গেছে বেশিরভাগ নদীপথের সিগন্যাল বাতিল। এখনো ব্যবস্থা না নিলে ঈদ মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। কুড়িগ্রামের ফুলবাড়িতে 2 কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এলাকাবাসীর। এবং অশুভ শক্তি নির্মূলে শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে গীতা যজ্ঞ পূজা, হাজারো কৃষ্ণ ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *6 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।